স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে আজকে কথা বলেছি। বিভিন্ন দপ্তর সম্পর্কে তাদের অর্গানাইজেশনাল বিভিন্ন সমস্যা এবং বিদ্যমান জনবল কাঠামো ইত্যাদি অবহিত হলাম। বিস্তারিত প্রত্যেক ডিপার্টমেন্টে দপ্তরে আলাদা আলাদা গিয়ে তাদের সাথে আমরা বসবো, কথা বলবো। আজকে যে সমস্ত আলাপ আলোচনা হয়েছে তার প্রেক্ষিতে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। আপনারা সবাই জানেন আমাদের সরকারের প্রথম অগ্রাধিকারগুলোর মধ্যে প্রথম হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা এবং জনমনে শান্তি প্রদান, স্বস্তি প্রদান করা। আর জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে জনগণের বন্ধুত্বে পরিণত করা। সেই লক্ষ্যে কয়েকটা সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছি আমরা। একটা হচ্ছে বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে সেই আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো আমরা আবার ভেরিফিকেশন করব। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এটা যথাযথ হয়েছে কিনা এবং সেই লাইসেন্সের মাধ্যমে প্রায় সব লাইসেন্সের অধীনে হয়তো অস্ত্র ক্রয় করা হয়েছে। এমনও আছে কিছু কিছু লাইসেন্সই আছে হয়তো অস্ত্র ক্রয় করেনি, সেরকম সংখ্যা কিছু থাকতে পারে। তা আমরা আশা করি এই কাজটা আমরা খুব দ্রুততার সাথে করতে পারবো, কারণ এই লাইসেন্সদারি কারা এবং তাদেরকে যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স দেয়া হয়েছে কিনা, তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা আইন অনুসারে, সেগুলো সবই যাচাই বাছাই করা হবে। এবং এটা স্ক্রুটিনি করার পরে আমরা সেই লাইসেন্স কি পরিমাণ লাইসেন্স যোগ্যতা আছে তাদের লাইসেন্স বহাল রাখার, সেই পরিমাণে আমরা বহাল রাখবো। আর যেগুলো দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনা যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে এবং একই সাথে সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে, অ্যামুনিশন সহ। আর সেটা আমরা আজকেই সার্কুলার ইস্যু করব, জেলা পর্যায়ে যাবে, সমস্ত পর্যায়ে যাবে। এইটা এখনো আমরা নির্ধারণ করতে আমরা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি। এগুলা কতগুলো লাইসেন্স আছে, লাইসেন্সধারী অস্ত্র কত আছে, কত জমা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা আদেশ দিয়েছিল, সেই আদেশের সময় দেখা গেছে যে বৈধ লাইসেন্সধারী অস্ত্রের মধ্যে আমার জানা মতে প্রায় 10,000-এরও বেশি অস্ত্র জমা হয়নি। তো এটা আইনানুগভাবে অবৈধ হয়ে গিয়েছে, সেগুলো উদ্ধারের ব্যবস্থা করতে হবে এবং সেই ব্যাপারে মামলাও করা যেতে পারে। সেটা কোথায় কী অবস্থা আছে, ইন্টারিম গভর্নমেন্টের সেই পদক্ষেপের ব্যাপারে কতগুলো মামলা হয়েছে, এগুলো সব আমরা এখন রেগুলার করব। আর পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব আছে। এখন আপাতত ইমিডিয়েটলি আমরা 2,701 জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় 2,701 সেটা আমরা নির্দেশ দিয়েছি, সেটা শুরু হবে। আর পাসপোর্ট নিয়ে প্রায় সময় জনগণের পক্ষ থেকে বিভিন্ন রকমের অভিযোগ আসে, ইদানিং অবশ্য কম, যেটা ই পাসপোর্ট হয়ে যাওয়ার পরে, আগে মেশিন রিডেবল পাসপোর্টের সময় ছিল। তা হচ্ছে আমাদের জনসংখ্যার অধিকাংশই এখনো অনলাইনে ইলেকট্রনিক ভাবে অ্যাপ্লিকেশন করতে অভ্যস্ত নয়। সেই জন্য কারো কারো সহযোগিতা নিতে হয়। কোনো যারা আছে আর কি অনলাইনে কাজ করে কিছু, এটাও একটা পেশার সৃষ্টি হয়েছে যে তারা এই কাজগুলো করে নিজেরা
কিছু আয় রুজির ব্যবস্থা করে এবং সহায়ক হিসেবে কাজ করে। কিন্তু তাদের মাধ্যমে এমনকি পাসপোর্ট অফিসের কিছু লোকজন তাদের যোগসাজশে জনগণের মধ্যে একটু ভোগান্তির সৃষ্টি হয়, সেটা এখনো আছে, অভিযোগ পাওয়া যায়। সেটা নিরসন করার জন্য আমরা একটা আজকে আলোচনা করে একটা পন্থা বের করেছি। সেটা পরীক্ষামূলকভাবে আমরা দেখতে পারি আগে ঢাকা এবং বিভিন্ন বিভাগীয় শহরের পাসপোর্ট অফিসগুলোতে সেটা আমরা পরীক্ষা করে আমরা যদি সেটা চালু করি তাহলে ভবিষ্যতে সেটা সারা দেশে আমরা করতে পারবো। সেটা হচ্ছে আমরা অনেক সময় যেমন দেখি যে রেজিস্ট্রি অফিসের বাইরে যেমন দলিল লেখক থাকে, তাদের রেজিস্ট্রেশন থাকে, নম্বর থাকে, কোথাও কোনো অনিয়ম হলে তাদেরকে অ্যাকাউন্টেবল করা যায়, ধরা যায় এবং বিভিন্নভাবে তাদেরকে লায়েবল করা যায়। তো সেই রকম কোনো সিস্টেমের মাধ্যমে এখানে অনেকটা সহজীকরণ ব্যবস্থা আর কি, এনলিস্টেড সহায়তাকারীর ব্যবস্থা করা যায় কিনা পাসপোর্ট অফিসগুলোর বাইরে সেই দলিল লেখকদের আদলে, তাহলে কিছু কর্মসংস্থানেরও সৃষ্টি হয়, জনগণের জন্য সহজ হয়, সহজীকরণ হয়, তারা সেবাটা সহজে পেতে পারে। সেই হিসাবে হয়তো তারা একটা নির্ধারিত কাজের জন্য সার্ভিস চার্জ নিতে পারে, সেটাও ঠিক করে দেয়া হবে। এটা আমরা পরীক্ষা করে দেখছি যাতে করে পাসপোর্ট অফিসে মানুষের ভোগান্তিটা না হয়। সেটা বেসরকারি এখন যেভাবে করছে এগুলো বিচ্ছিন্নভাবে করছে এবং তাদের মাধ্যমে হয়তো সঠিক সেবাটা আসছে না। এটাকে একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসা যায়, সেটা চেষ্টা করছি। সেই রকম চেষ্টা করি, দেখি এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যদি টিকে যায় তাহলে সারা দেশের জন্য সেটা হতে পারে। এখন রেজিস্ট্রেশন অফিসের আদলে যেভাবে রেজিস্টার্ড দলিল লেখক থাকে সেই আদলে যদি আমরা এখানে কিছু কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, রেগুলেট করা যায়, জনগণও যদি সেবা পায়, কোনো অনিয়ম হলে যাতে তাদের ধরা যায় সেই হিসাবে। আর আমাদের একটা মেসেজ সব পর্যায়ে, আমি প্রথম দিনেই বলেছি জয়েন করার, চেইন অফ কমান্ড পুলিশ বাহিনীতে অবশ্যই বজায় রাখতে হবে এবং নির্বাচনের আগে যে সিদ্ধান্তটা আজকে দিয়েছি, লটারির মাধ্যমে ওই ওসি এবং এসপি নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায়। তো সেই জায়গাতে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে যেখানে যার নিয়োগ হওয়ার কথা না বা হলে সার্ভিসটা দিতে পারবে না, এগুলো অনেক সময় যাচাই বাছাই করে নিয়োগটা দিতে হয় তার সার্ভিস রেকর্ড দেখে, এফিসিয়েন্সি দেখে, বড় ডিস্ট্রিক্ট ছোট ডিস্ট্রিক্ট এরকম বিবেচনায় নিয়ে, বা যে এক ডিস্ট্রিক্ট করেছে তাকে ওল্ড ডিস্ট্রিক্টে দেয়া যায়, এ সমস্ত কিছু বিবেচনা আছে, ক্রাইটেরিয়া আছে। তো সেই বিবেচনায় সেটা হয়নি। লটারির মাধ্যমে যে যাকে যেখানে পেয়েছে সেই লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না। সেটা হয়েছে কিন্তু সরকারি নিয়োগ সেভাবে হয় না। সুতরাং এগুলো স্ক্রুটিনি করে ডিপার্টমেন্ট যাকে দক্ষ উপযুক্ত যেখানে দেয়া মনে করবে সেই হিসাবে এগুলো করার জন্য আজকে নির্দেশনা দেয়া হয়েছে। আর ইম্পর্টেন্ট একটা বিষয় আছে আমাদের আপনাদেরকে বলার জন্য, 5ই আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকেও এরকম আসামি করা হয়েছে, অনেক মানুষকে এইভাবে ভোগান্তিতে ফেলা হয়েছে। সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছি তাদের এই যে যথাযথ ব্যবস্থা করা এবং তারা যেন ভোগান্তি সৃষ্টি না হয় সেগুলো দেখবে। এবং এই ক্ষেত্রে আমরা আজকে নির্দেশনা দিয়েছি যাতে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে যেন এই কাজটা করে। কারণ আমরা ঘোষণা দিলাম আইনের শাসন প্রতিষ্ঠা করব, সুশাসন জারি করব, কিন্তু এই নিরীহ মানুষগুলো অনেক ক্ষেত্রে মামলাবাজির শিকার হয়ে হয়তো ভোগান্তিতে আছে। এটা যেন এখন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয় এবং সেই মতো ব্যবস্থা নেয়। এটা এখনো বলতে পারবো না, এটা দেখতে হবে। সময় দেওয়া আছে? সময় দেওয়া নেই, তারা রিপোর্ট দিবে আমাকে কোথায় কি এসব আছে। না, এটা যাচাই বাছাইয়ের কমিটি করার দরকার নাই, এটা পুলিশের কাজ, তারাই করে। সেটা বেঁধে দেয় নাই, সেটা আমাকে ইমিডিয়েটলি রিপোর্ট দেয়। আর সাংবাদিকদের নামও আছে?
সাংবাদিকরা কি মানুষ না? সব মানুষই আছে, আইনের শাসন সবাই পাবে। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। যদি কেউ করে অবৈধভাবে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। সেটা অনেক সময় পলিটিক্যাল ইন্টারফারেন্স আছে, অনেক সময় সমাজের বিভিন্ন শ্রেণীর ইন্টারফারেন্স আছে, কেউ বাধা দিতে পারবে না। তবে পুলিশের অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই এখানে নিশ্চিত করা হবে, যাতে তারাও ইচ্ছামতো যাতে এই সুযোগ নিয়ে কোনো জনহয়রানি বা ভোগান্তির কারণ না হয় জনগণের। আর কয়েকটা বিষয়ে আজকে নির্দেশনা দিয়েছে, যেমন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, জেলা পুলিশ সুপার অনেক সময় পলিটিক্যাল কারণে বিভিন্ন লোককে প্রোটোকল দিতে বাধ্য হয়, সেটা যেন না করে। বিধির বাইরে কোনো প্রোটোকল পুলিশ সুপাররা দিবে না। আর বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে স্পেশালি কনস্টেবলের কথাটা বলেছি, ওই স্থায়ী ঠিকানা জালিয়াতি করে অনেক জায়গায় নিয়োগ টিয়োগ হয়েছে। তো সেগুলো একটু ফাইন্ড আউট করে বিবেচনা নিতে বলছে, আবার যেন কারো উপরে জুলুম না হয়। সেরকম অনিয়ম যদি আমরা প্রশ্রয় দিই, তাহলে আমি ভবিষ্যতে যেগুলো নিয়োগ করতে চাচ্ছি ওখানেও হয়তো সেটা উৎসাহিত হবে। সেই লক্ষ্যেই যাতে ভবিষ্যৎ নিয়োগের ক্ষেত্রে এরকম নাম ঠিকানা জালিয়াতি কেউ না করতে পারে, সেজন্য বিগত সময়ের যে সমস্ত নিয়োগটা হয়েছে এর মধ্যে এরকম কোনো ঘটনা আছে কিনা যেগুলো অনেক সময় মিডিয়ার মাধ্যমে নজরে এসেছিল, সেগুলো ফাইন্ড আউট করার জন্য পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজকে এটুকুই। যা বলেছি এগুলো সাজিয়ে টাজিয়ে লেখার অনুরোধ করছি, কারণ আমি এগুলো নোট করতে পারিনি ঠিক মতো। একটা প্রশ্নবিদ্ধ হয়েছে নানাভাবে, এবং এই 1.5 বছর অন্তর্বর্তী সরকারের সময় পুলিশকে রিফর্মের কথা বলা হয়েছে, পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে। পুলিশ কি আসলে দৃঢ়ভাবে তার যে মনোবল সেইভাবে আসলে কাজ করতে পারবে কিনা আপনাদের এই আমলে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কি মনে করেন? পুলিশ সংস্কার কমিশনের কি সেই সুপারিশগুলোকে পালন করা হবে? একটা বলি, পুলিশ জনগণের বন্ধু, এটা আমরা মুখে জানি, কিন্তু বাস্তবে জনগণের বন্ধুতে পরিণত করার জন্য আমরা কাজ শুরু করেছি। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাজ এ হোল। কিন্তু পুলিশি ব্যবস্থা ছাড়া কি সমাজ টিকবে? তো সুতরাং এটা মাথায় রেখে আমরা পুলিশকে সংস্কার করতে চাই, এই ব্যবস্থাকে সংস্কার করতে চাই, এবং প্রকৃতপক্ষে তাদের মনোবল বাড়ানোর মধ্য দিয়ে সেই কাজটা করা যায়। আমরা সেই কাজটাই করছি, এবং পুলিশের মনোবল যাতে বৃদ্ধি হয়, তারা জনগণের বন্ধু হিসেবে কাজ করে। এখন ফ্যাসিবাদী সময়ে বিভিন্ন কারণে শুধু পুলিশ কেন, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা ধ্বংসপ্রাপ্ত হয় নাই। সেই একটা ধ্বংসস্তূপ থেকে আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। সেই অবস্থায় গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থার মধ্যে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে আমরা তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। সেই মোটিভেশনাল ওয়ার্কটা আমরা করছি। আমি বিভিন্ন ডিপার্টমেন্টে যাব, তাদের সাথে মোটিভেশনাল স্পিচ দেব, কথা বলবো, তাদেরকে সাহস দিতে হবে, এবং এদেরকে নিয়েই আমাদেরকে চলতে হবে। তো সুতরাং এখন আমরা পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাই। আমার একটি প্রশ্ন ছিল, আমরা জানি গতকাল বসুন্ধরার সামনে একজন ডিপি নেতাকে গুলি করা হয়েছে। পাশাপাশি আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা জানি 5ই আগস্টের আগে কিছু লোকজন ছিল যারা আন্দোলনে উস্কানিতে ছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে একজন দেখলাম যে আমরা গতকাল সে বিদেশে পালাতক ছিল, কন্টেন্ট ক্রিয়েটর ফাইম, সে দেশও আসছে। সাম্প্রতিক সময় দেখলাম যে যারা আসামি তারা অনেকটা প্রকাশ্যে হচ্ছে, এদের বিরুদ্ধে আপনাদের কোনো ব্যবস্থা নেবেন কিনা, অথবা আপনাদের অবস্থানটা কি? এইরকম স্পেসিফিক কোনো ঘটনা নিয়ে আমি তো এখনো ওয়েল ব্রিফড হই নাই যে এটার জবাব দেব। তো এটা আমার মনে হয় আমাকে জানালে একটু লিখিত, আমি এটা তদন্ত করে ডিপার্টমেন্টকে ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারবো। এটা আমার নজরে নাই।
সেটা হচ্ছে আমরা 4-5টা চ্যানেল স্যার এটা নিয়ে কাজ করছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি যে স্যার যেখানে অস্ত্রের, যেটা আপনার জয়েন্ট সেক্রেটারি একজন যে দেখেন স্যার, সেখানে স্যার এই যে কেউ ছিল স্যার, সেখান থেকে এই অস্ত্রের যে অনাপত্তি যে পত্রটা, সেই পত্রটা কিন্তু আপনার এখানে আসে, এবং হোম মিনিস্ট্রি থেকে অনাপত্তি পত্র না দেওয়ার আগে আপনার ওই চট্টগ্রাম থেকেও কেউ অস্ত্র পাবে না। সেই অনাপত্তি পত্রগুলি নাই এবং তার কোনো নথি নেই। 15 বছরের কোনো এগুলাই তো তদন্ত করতে বলেছি, কি অনিয়মটা লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে হয়েছে, লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা, যদি না হয় লাইসেন্স বাতিল হবে এবং তার অধীনে যদি অস্ত্র কিনে থাকে সেই অস্ত্র অবৈধ বলে বিবেচিত হবে। আপনার কাছে একটু তিনটা সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বয়স হয় না, তারপরেও তার নামে লাইসেন্স নিয়েছিলেন, তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? এগুলো সব আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। এখন কাকে কোন বিবেচনায় লাইসেন্স দেওয়া হয়েছে সেটা সামাজিক নিরাপত্তা বা সামাজিক অবস্থান এগুলোও বিবেচনায় নিতে হবে। একজন তৎকালীন উপদেষ্টাকে তার হয়তো বয়সের বিবেচনাটা না রেখে তার সামাজিক গুরুত্বটা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টা চিন্তা করে দেয়া হয়েছে। এগুলো সব বিবেচনায় রেখে তো আমাদের কথা বলতে হবে। আমি সিরাজুল ইসলাম, দৈনিক যুগান্তরের সাংবাদিক। আমি দুইটা কোয়েশ্চেন আছে আমার। একটা হলো বিটিআর বিদ্রোহ সংক্রান্ত যে তদন্ত কমিশন, যে স্বাধীন তদন্ত কমিশন যে প্রতিবেদনটা দিয়েছিলেন, আপনাকে কি ওই স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করবেন কিনা? আর 2006 সালে নিয়োগ বঞ্চিত অনেক এসআই, আমরা এটার জন্য আরেকটা বোধহয় তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের ইশতেহারের মধ্যেও আছে যে আমরা বিডিআর ঘটনাটা কোনো পুঙ্খানুপুঙ্খানু পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। সেটার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপাতত এটুকু বলি, কারণ ডিটেইল এখন বলতে পারবো না। 2006 সালে নিয়োগ বঞ্চিত 630 জন এখন দাঁড়াদাঁড়ি করছেন, তারা কি চাকরি পাবেন কেন? অবশ্যই পাবে। তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল, শেষ পর্যন্ত অনুমোদন করে নাই। তারা ন্যায় বিচার পাবে। আদালতের রায় অনুসারেই তারা তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামারি পাঠানো হয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তরে। কি কারণে সেটা অনুমোদন হয় নাই জানি না, তবে অবশ্যই তারা ন্যায় বিচার পাবে, নিয়োগ পাবে। মাননীয় মন্ত্রী, এক সেকেন্ড একটা কথা, মামলা প্রত্যাহারের বিষয়ে একটা কথা বলছি, পিছন থেকে একটা সাংবাদিকের কথা বলছি। যারা ছাত্র হত্যার সাথে জড়িত এবং যেসব সাংবাদিকরা উৎসাহিত করছে, এবং শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিকরা নানাভাবে মানে শেখ হাসিনাকে খুনে উৎসাহিত করছে, এইসব সাংবাদিক কিছু জেলে আছে, কিছু এখনো বাইরে আছে। মাননীয় মন্ত্রী, এই সাংবাদিকগুলা যারা এই সাংবাদিক সমাজের কলঙ্ক, তাদের বিচার নিশ্চিত হবে কি? এখানে কোন শ্রেণী পেশার উল্লেখ করার তো প্রয়োজন নাই। যারা আইসিটি অ্যাক্টের অধীনে মামলায় অভিযুক্ত তাদের সেই আইনে মামলা হবে, বিচার হবে। যারা সাধারণ ধারায় অন্যান্য কোর্টের মামলায় অভিযুক্ত হয়েছে সেখানে মামলা হবে। আলাদা করে পিসমিল করে কোনো শ্রেণী পেশার মানুষকে বিভক্ত করার কোনো কারণ নাই। আইনের শাসন প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ। আমি যাই, অনেক কাজ আছে। প্রথম প্রশ্নটা হলো, গত 18 মাসে দেশে একটা শব্দ নতুন আসছে যে মব ভায়োলেন্স। এখন সেই মবে গত 18 মাসে কত মামলা হয়েছে, কতজন এর ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই মামলাগুলো আপনি নাম্বার 1 মামলা তো বলতে পারবো না সংখ্যা কত, তবে আপনার সরকার থেকে মব ভায়োলেন্স এই শব্দটা থাকবে কিনা আমরা দেখেছি। আমি প্রথম দিনই বললাম যে বাংলাদেশে মব কালচার শেষ, 21 ফেব্রুয়ারি দিন হয়েছিল এবং বলে যদি কোথাও হয়ে থাকে সেটা আমরা অ্যাড্রেস করব। এমন না যে আমি এখানে বলে দিলাম মব ভায়োলেন্স হয়তো কেউ করবে না, এমন তো না। কিন্তু আমাদের অ্যাকশনটা দেখতে হবে, যাতে মব ভায়োলেন্সের এগেনস্টে, মব কালচারের এগেনস্টে আমাদের রিয়েকশনটা কি। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না, এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক, সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দিবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে, এবং যে কোনো বৈধ বা আইনানুগ কোনো দাবি দেওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে, বিবেচনা হবে। এটাই নিয়ম। রাস্তায় দাঁড়িয়ে গেলাম, পরীক্ষা দেবো না আগামীকালকে, সেটা হবে না। রাষ্ট্রপতিকে নিয়ে একটা ইন্টারভিউ হয়েছে, ওই ইন্টারভিউ বিষয়ে গতকাল একটি গণমাধ্যমে রাষ্ট্রপতিকে, এখন যিনি আছেন তাকে নিয়ে একটি ইন্টারভিউ হয়েছে। উনি বলেছেন আগের সরকারের যিনি সাবেক প্রধান উপদেষ্টা ছিলেন তাকে নিয়ে অনেক কিছু কথা বলেছে, যে উনি বিদেশ থেকে আসার পরে তার আচ্ছা, এই প্রশ্ন এখানে আসবে নাকি? আইন শৃঙ্খলার সাথে জড়িত এই বিষয়ে আপনারা সরকারের পক্ষ থেকে এগুলা আইন শৃঙ্খলা, এগুলা এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? আসলে
এগুলো আইন শৃঙ্খলার সাথে জড়িত। কিভাবে দেখছেন স্যার আপনারা বিষয়টাকে? হ্যাঁ? এই বিষয়গুলোকে দেখবেন কিনা আপনারা সত্যি ভাই? প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে, প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে, যে যার মতো করে কথা বলবে, যারা জবাব দেওয়ার তারা জবাব দিবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।